ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজন শিশুদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস হেলথে। আপনারা জানেন, আমাদের এই অনুষ্ঠানে আমরা শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ডক্টর মোহাম্মদ মির্জা জিয়াউল ইসলাম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার এখানে এসে কিরকম লাগছে? এখানে সবসময় আমার ভালো লাগে, কারণ এখানে শিশুদের অনুষ্ঠান আমার আসলে খুব আমি এনজয় করি, কারণ আমার কাজই হচ্ছে শিশুদেরকে নিয়ে। সুতরাং তাদের বিষয়ে যখন কোনো আলোচনা হয় তখন নিজেকে খুব ভালো লাগে। ধন্যবাদ। দর্শক, শীত চলে এলো, তো আজকে আমরা শীতকালীন রোগবালাই নিয়ে আলোচনা করব। আশা করি আমরা সবাই উপকৃত হব। আরেকটি অনুরোধ, আপনি লাইক শেয়ার করে ওই অনুষ্ঠানটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তাহলে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, আমি শুরুতেই জানতে চাই, শীতকালে কোন রোগবালাই শিশুদের হয় বেশি? ধন্যবাদ তোমাকে। শীতকাল যেটা হয়, শীতকাল একটা নতুন আবহাওয়া, নতুন পরিবেশ, নতুন তাপমাত্রা হয়। সুতরাং এখানে বিশেষ বিশেষ কিছু রোগ বিশেষ করে বাচ্চাদের হয়। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে আমরা বলি কমন কোল্ড, এই ঠান্ডা সর্দি কাশি। আরেকটা হয় যেটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস হয়, যেটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিউমোনিয়া হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের অ্যাজমা আছে, অ্যাজমাটা বেড়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যাদের বমি, পেট খারাপ, ডায়রিয়া হচ্ছে, যেটাকে আমরা বলি স্টমাক ফ্লু, অ্যাবডোমিনাল ফ্লু। হ্যাঁ, কমন কোল্ড যেটাকে আমরা বলি সেটা সেই রকমই পেটের মধ্যেও কিন্তু এরকম হয়। আরেকটা রোগ হয়, সেটাকে বলা হচ্ছে এই ইনফ্লুয়েঞ্জা। তো আরেকটা হয় ত্বকটা যেহেতু খুব শুষ্ক হয়ে যায়, তখন দেখা যায় যে ত্বকের যদি কারো কোনো রোগ থাকে, একজিমা বা কোনো অ্যালার্জি, সেটা কিন্তু বেড়ে যায়। তো সাধারণত আমরা এই জিনিসগুলি শীতকালে আমরা শিশুদের কাছ থেকে পাই আর কি। জি, ধন্যবাদ স্যার। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, শিশুদের কিভাবে বুঝবো শিশুদের সর্দি কাশি সাধারণ নাকি গুরুতর? আচ্ছা, আসলে সর্দি, নাক দিয়ে পানি পড়ছে, বাবা মা শিশু নিয়ে আসছে যে নাক দিয়ে পানি পড়ছে, একটু কাশি দিচ্ছে, হাঁচি দিচ্ছে, এইগুলি তেমন মারাত্মক না। মারাত্মক কিছু কিছু চিহ্ন আছে। যেমন একটা শিশুর যদি এই সর্দি কাশি হওয়ার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে তার শরীরের তাপমাত্রা, যেটাকে আমরা বলি জ্বর, বেশ জ্বর 2-3 দিনের বেশি থাকছে, দেখা যাচ্ছে যে বাচ্চাটার শ্বাসকষ্ট হচ্ছে, বুকটা ডেবে যাচ্ছে, খেতে পারছে না, বাচ্চাটা ল্যাথার্জি, খুব অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, কোনো কিছুতে আগ্রহ পাচ্ছে না, এক কোণার মধ্যে শুয়ে থেকে বসে থাকার মতো হচ্ছে, বারে বারে বমি করছে, খাওয়া কমে যাচ্ছে, কিংবা তার পেশাব কমে যাচ্ছে। তো এগুলিকে বলি আমরা ডেঞ্জার বা বিপজ্জনক চিহ্ন। তখনই আমরা বলি যে এই বাচ্চাটার ব্যাপারে আপনারা যত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করার জন্য। জি স্যার, ধন্যবাদ। আর শীতকালে কমন একটি রোগ হয় বা আমাদের কমন একটি প্রবলেম হয় যে আমাদের গোসল করতে ইচ্ছে করে না। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আসলে এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। শীতকালে যেটা হয় কি, শীতের মধ্যে একটু ডিমোটিভেশন থাকে। হ্যাঁ, একটু নাড়াচাড়া করতে, একটা উষ্ণ পরিবেশ থেকে একটু ঠান্ডা বা একটু অন্যরকম পরিবেশে যেতে কিন্তু এমনও ইচ্ছা করে না। আর ওয়াশরুমে গিয়ে তো গোসল করার জন্য তো আরো খারাপ লাগে। তো রোজ যে গোসল করতে হবে এমন কোনো কিছু না, তবে 2-3 দিন পর পর করা যায়। আর দৈনিক বেসিসে আমরা যেটা করতে পারি, একটা ছোট টাওয়েল বা কোনো ছোট কাপড়ের টুকরা দিয়ে গরম পানি ভিজিয়ে আমরা আর্মপিট বা একটু হাত, একটু মুখ, পায়ের নিচের বা বুকের একটু সাইডটা আমরা পরিষ্কার করতে পারি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আসলে নিয়মিত গোসল করাটা এটা একটা স্বাস্থ্যকর একটা অভ্যাস। তো আমরা চেষ্টা করব যে গরম পানি দিয়ে, ঈষদুষ্ণ গরম পানি দিয়ে অ্যাটলিস্ট 2-3 দিন পর পর যেন গরম গোসল করতে পারি। আর যদি একদিন বা 2 দিন যদি মিস হয়, তখন আমি যে এই পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে গোসল করাটা, শরীরকে পরিষ্কার রাখাটা উত্তম।
জি স্যার, আপনার প্রশ্নের উত্তর পেয়ে আমি মানে খুব উপকৃত হলাম, সাথে আমাদের দর্শকও অনেক উপকৃত হয়েছে। এখন আমি এই ক্ষেত্রে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে বারবার ঠান্ডা লাগা কি রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার লক্ষণ? আসলে কোনো বিপজ্জনক চিহ্ন ছাড়া, যেটা আগে বললাম, ওগুলি ছাড়া যদি একটু সর্দি লাগা, কাশি লাগা, নাক দিয়ে পানি পড়া, এগুলি হওয়াটা কিন্তু ডাইরেক্ট বলা যায় না যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। কারণ এটা তাপমাত্রার সঙ্গে একটু আমাদের শরীর অ্যাডজাস্ট করার জন্য সময় এই জিনিসটা করতে পারে। কিন্তু যদি তার একটু ডেঞ্জার সাইন থাকে, কিংবা কাশিটা ভালো হচ্ছে না, কিংবা তাকে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে সর্দি কাশির সঙ্গে অন্য কিছুও হচ্ছে, তখন আমাদেরকে এই ব্যাপারে একটু সচেতন হতে হবে যে তার হয়তো বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে আমরা বলি ইমিউনিটি, সেটার একটু কম বা ঘাটতি আছে। সুতরাং আমি সোজাসুজি বলবো না যে বারে বারে সর্দি কাশি হলেই তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, কিংবা তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বা নাই, এটা বলবো না। সবকিছু নির্ভর করে যে কিছু কিছু ডেঞ্জার সাইন বা বিপজ্জনক চিহ্ন ওইগুলির উপরে। জি স্যার, ধন্যবাদ। স্যার, কল শেষে আমি কি ধরতে পারি? জি অবশ্যই। জি দর্শক, আসসালামু আলাইকুম। আপনার পরিচয়? আমি রংপুর থেকে বলছিলাম। জি। তো আমার একটা প্রশ্ন হচ্ছে স্যারের কাছে, এটা হচ্ছে আমার হচ্ছে একটা ছোট মানে ভাতিজা আছে, তো সে প্রচুর জেদ করে। এখন টিভি দেখার জন্য জেদ করে, তারপর অন্য কারো কিছু দেখলে সেটার জন্য জেদ করে। তো আর এই জেদটা যেন আমরা মানে কিভাবে এটা দমন করতে পারি, এটা যদি একটু জানাতেন তাহলে ভালো হতো। প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা কিন্তু আমাদের আজকের বিষয়ের সঙ্গে সম্পর্কিত না। এটা শীতকালীন বা অন্যকালীন না। তবুও আমি কিছুটা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এই যে জিদ করার ব্যাপারটা, বাচ্চা একটা শিশু কিন্তু জিদ করতেই পারে। আর আজকাল ডিজিটাল যুগ, টেলিভিশন কিংবা মোবাইলের জন্য করতেই পারে। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদেরকে বাচ্চাটাকে খুব সুন্দরভাবে বুঝাতে হবে যে অনবরত টিভি দেখা বা মোবাইল দিয়ে করা বা ভিডিও গেম করা, এটা আসলে স্বাস্থ্যকর না। এটা তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। সেটাও যদি না বুঝে, তখন আমাদের যেটা হচ্ছে যে আপনারা কোনো কাউন্সিলরের কাছে গিয়ে কাউন্সিলরের সঙ্গে যদি একটু ব্যাপারটা খোলামেলাভাবে আলোচনা করেন, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই শিশুকে গায়ে হাত তোলা যাবে না বা খুবই খারাপ ব্যবহার করা যাবে না, কারণ সেটা হিতে বিপরীত হবে। জি স্যার, দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন কিডস ক্রিয়েশন টিভিতে। এখন আমরা চলে যাব আরেকটি প্রশ্নতে। স্যার, শিশুর শ্বাস নিতে কষ্ট হলে নেবুলাইজার দেওয়া যাবে? আসলে নেবুলাইজার একটা রোগী একটা ডক্টরের পরামর্শ ছাড়া কেন দিবে? নেবুলাইজার জিনিসটা কি? নেবুলাইজার হচ্ছে এমন একটা মেশিন, যে মেশিন দিয়ে ফুসফুসের ভিতরে ফুসফুসে যে কনজেশনটাকে দূর করার জন্য একটা লিকুইড দিয়ে, বাতাসের সঙ্গে লিকুইড দিয়ে বা মাঝে মাঝে অক্সিজেনের সঙ্গে আমরা দিয়ে এটা আমরা শ্বাসনালীর ভিতরে ঢুকাই, যাতে ফুসফুসে গিয়ে ওটাকে ক্লিয়ার করে। তো এটা দেওয়ার কিছু কিছু ইন্ডিকেশন বা নির্দেশনা আছে। সেইগুলি যদি স্টেথোস্কোপ দিয়ে না দেখা যায়, আমি স্টেথোস্কোপ লাগাবো বাচ্চাটার বুকে, আমি দেখব যে তার আসলেই ফুসফুসের মধ্যে কোনো কনজেশন আছে কিনা, তখনই। কিন্তু সর্দি কাশি বা একটু শ্বাসকষ্ট হলেই ডাক্তারের পরামর্শ ছাড়া নেবুলাইজেশন দেওয়া, ডাক্তার অনেকে যেটা করে যে হয়তো ফার্মেসিতে যায় বা কোয়াকের কাছে যায়, গিয়ে তারা নেবুলাইজেশন করে, এই অভ্যাসটা ঠিক না। এটা সম্পূর্ণ নির্ভর করে ওই শিশুটার ফুসফুসের সামগ্রিক অবস্থার উপরে। জি ধন্যবাদ স্যার, আপনার প্রশ্ন পেয়ে আমরা অনেক খুশি হলাম স্যার। এখন আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে শীতে শিশুর শুষ্ক শুকিয়ে গেলে কি করণীয়? স্যার আসসালামু আলাইকুম দর্শক, আপনার বয়স ও পরিচয় উল্লেখ করে আপনার প্রশ্নটি করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আমি মাহমুদ বলছিলাম রাজশাহী থেকে। আমার কোশ্চেন হচ্ছে, মানে শীতকালে বাচ্চাদের ত্বক শুষ্ক হয়ে গেলে আসলে আমাদের করণীয় কি? জি, আমাদের সাথেই থাকুন। শীতকালে ত্বক শুষ্ক হয়ে গেলে ক্রিম ইউজ করা যায়, লোশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে গ্রামে, বিশেষ করে গ্রামাঞ্চলে, তারা
সরিষার তেল ইউজ করতে পারে। জি। এটার কথা হচ্ছে শুষ্ক হয়ে যাওয়াটাকে বলে আমরা বলি ড্রাই স্কিন। এখানে ময়েশ্চার বলতে কি বুঝে, আমাদের শরীরের ত্বকে কিছু গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডগুলির নাম হচ্ছে সিবাসিয়াস গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড থাকে মুখে, সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে সমস্ত ত্বকের মধ্যে। সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে এক ধরনের সিক্রেশন বাইর হয়, সেটা দিয়ে সমস্ত শরীর কিন্তু আমাদের গ্রীষ্মকালে মোটামুটি একটা মানে ড্রাই হয় না, সেটা দিয়ে শীতকালে যেটার অভাব পড়ে। সুতরাং আমাদেরকে যেটা হচ্ছে যে শিশু ত্বক উপযোগী কোনো লোশন ইউজ করাটাই শ্রেয়, যাতে করে শিশুর ত্বক শুষ্ক না হয়ে যায়। কারণ শুষ্ক যদি হয়ে যায় ত্বক, সেই ক্ষেত্রে সেই শিশুর ত্বকটার বিভিন্ন রকমের জটিলতা দেখা দিতে পারে। জি, ধন্যবাদ স্যার। শীতকালে ফ্রিজের খাবার খাওয়া কি ঠিক? আসলে ফ্রিজের খাওয়া জিনিসটা, ফ্রিজে আমরা খাওয়া রাখি কেন? আমরা রাখি যে একটা রান্না করার পর একটা ফ্রেশ রান্না হলো, প্রিজার্ভ করার জন্য। হ্যাঁ, ওটা আমরা যখন ফ্রেশলি রান্না করা হয় তখন তো আমরা খাচ্ছি। খাওয়ার পর যেটা আমরা চিন্তা করলাম যে পরবর্তী বেলাতে হয়তো যেটা খাবো। সুতরাং আমার এটাকে আমি যদি খুব ফেলে না রেখে এটাকে আমার এমনভাবে প্রিজার্ভ করতে হবে যাতে এটাতে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো রোগ জীবাণু বা ফাঙ্গাস বা ময়লা যেগুলি যাতে না পড়ে, সেজন্য আমি এটাকে এয়ার টাইট করে ফ্রিজের মধ্যে রাখবো। তবে অবশ্যই ফ্রিজে রাখা 3-4 দিনের বেশি রাখা ঠিক না। আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে যে ফ্রিজে কোনো খাবার রাখতে যদি আমরা খাবারটা তৈরি করি, গরম অবস্থায় ফ্রিজে কোনোভাবে রাখা ঠিক হবে না। এটা প্রথমে স্বাভাবিকভাবে নর্মাল তাপমাত্রায় আসবে, তারপরে এটাকে কোনো কন্টেইনারে এয়ার টাইট করে পরে আমরা রাখবো। জি স্যার, ধন্যবাদ। এখন শীতকালে দেখা যায় সবাই ময়েশ্চারাইজার ইউজ করে, এবং গ্রামে আপনি যেরকমটা বললেন সরিষার তেল ইউজ করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, শীতকালে আমরা কোনটা ইউজ করলে ভালো হয় বা আমাদের শরীরে যে স্যুট করে, সরিষার তেল, ক্রিম নাকি লোশন? জি স্যার, আরেকটা ফোন আসছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় এবং বয়সটি উল্লেখ করে আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি লক্ষ্মীপুর থেকে তামিম বলতেছি। বাচ্চাদের হচ্ছে শীতকালে ঠান্ডা, সর্দি, কাশি এটা লেগেই থাকে। তো এটা হচ্ছে কিভাবে আমাদের বাচ্চাদের সুস্থ রাখতে হলে কি করতে হবে, মানে এটা থেকে বিরত রাখতে কি করতে হবে যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম, পেশেন্টের বয়সটি? জি, শিশুর বয়স হচ্ছে 8 বছর। ওকে, সাথে থাকুন। আচ্ছা, শীতকালে কেন বারে বারে সর্দি কাশি বা ঠান্ডা লেগে থাকে? এগুলির অনেকগুলি কারণ আছে। তার মধ্যে মূল কারণ যেটা হচ্ছে যে শীতকালে আমরা সবসময় চেষ্টা করি ঘরের ভিতর থাকতে, মানে ইনডোর। তো ফলে কি হয়, ক্রাউডেড হয়। সো এই ক্রাউডেড হওয়ার কারণে হয় কি, একজনের কাছ থেকে আরেকজনের ভাইরাস বা ব্যাকটেরিয়া ছড়াতে পারে। এটা হলো নাম্বার 1। নাম্বার টু যেটা হলো যে শীতকালে অনেক ধরনের ভাইরাস আছে। এই ভাইরাসগুলি যেমন আমরা বলতে পারি রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস, ইভেন করোনা ভাইরাস, রাইনো ভাইরাস, নরো ভাইরাস, এই ধরনের ভাইরাসের একটু প্রকোপ এটা হয়। আর যেটা হয় যে এটা মানুষ যখন বাইরে যাচ্ছে, বাইরের থেকে যখন আসছে তারা এই রোগ জীবাণুটা নিয়ে আসছে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা বাসায় বা একটা জায়গায় যদি কোনো শিশু বা কোনো বড় মানুষেরও যদি কোনো ঠান্ডা বা ঠান্ডাজনিত কোনো রকমের ইনফেকশন থাকে, তার থেকে শিশুটাকে একটু দূরে সরিয়ে রাখা। তো মূলত এইসব কারণে এটা হয়। আর যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, এটা প্রতিরোধ করার হচ্ছে যে কিছু অভ্যাস। যেমন শীতের মধ্যে আপনাকে শীত উপযোগী গরম কাপড়ের ব্যবহার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে ফল জাতীয় রসালো ফল খেতে হবে, কারণ ওটার মধ্যে ভিটামিন সি আছে। যেমন আপনি কমলা দিতে পারেন, আপনি আপেল দিতে পারেন, এবং বিভিন্ন রকম লেবুর শরবত দিতে পারেন যাতে শরীরের ভিটামিন সি হয়। তৃতীয় যেটা প্রতিরোধের উপায় সেটা হচ্ছে শিশুকে সাফিসিয়েন্ট ঘুম এবং রেস্ট দিতে হবে। শরীরের হাইড্রেশন মানে শরীরের পানির পরিমাণ মেনটেন করার জন্য শিশুকে বারে বারে তরল জাতীয় খাবার খাওয়াতে হবে। তো এইগুলি হচ্ছে মোটামুটি কিছু পদ্ধতি যেগুলি দিয়ে শিশুকে শীতকালীন এই বারে বারে ঠান্ডা হওয়ার থেকে প্রতিরোধ করার চেষ্টা করা যেতে পারে। জি, ধন্যবাদ স্যার। এখন অনেকে শীতকালীন সময় সবার সর্দি কাশি লেগে নাক বন্ধ হয়ে যায়।
এখন আমরা নাকের আরামের জন্য সবাই অনেকজন অনেক ধরনের মেথড ইউজ করে, বাট নো ওয়ান নোজ হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মেথড। এটার জন্য আমরা কি করব? অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট মেথডটা আসলে নির্ভর করে কি ধরনের সমস্যাটা হচ্ছে। তো আমরা স্বাভাবিকভাবে যেটা করি সেটা হচ্ছে যে নাকে এক ধরনের ড্রপ পাওয়া যায়, যেটাকে বলে নর্মাল স্যালাইন ড্রপ, লবণ পানি। এটা বাজারে নরসল, সোলো বা অন্যান্য ট্রেড নামে পাওয়া যায়। এটা সিম্পলি একটা হচ্ছে নর্মাল স্যালাইন। এই নর্মাল স্যালাইনটা দিলে যেটা হয়, নাকের ভিতরে যে কনজেশনটা হচ্ছে ওই কনজেশনটা ক্লিয়ার হয়। আবার কিছু কিছু ছোট ছোট শিশুদের বেলায় যারা বলতেও পারে না তাদের কি হচ্ছে প্রবলেম, আবার নাক বন্ধ হলে পরে তাদের বেশ কষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ছোট ছোট সাকার মেশিন পাওয়া যায়, একটা পাম্পের মতো, একটা 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 কি বলবো, একটা ড্রপারের মতো, যেটা ছোটভাবে নাকের ভিতর দিয়ে যদি আমরা পাম্প করে সাক করে নিয়ে আসি তাহলে নাকের ভিতর থেকে ক্লিয়ার হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তাকে একটু কুসুম গরম পানির কাপড় ভিজিয়ে নাকটা পরিষ্কার করে দিতে পারি, কিংবা বুকের উপরে আমরা একটু ম্যাসাজ দিতে পারি, সো দ্যাট তার এই কনজেশনটাকে একটু রিলিফ করতে পারে। জি ধন্যবাদ স্যার। শীতকালীন সময় আমাদের কমন একটি রোগ হচ্ছে যে আমরা ঠান্ডা লেগে যায়, আমাদের জ্বর আসে। এখন অনেকেই চায় যে তারা যাতে ঘরোয়া ভাবে জিনিসটা দিতে পারে। এখন জ্বর বা সর্দি কাশি হলে ঘরোয়া মেথডটা কি, বা আমরা ঘরোয়া যদি মেথড দিতে পারি, আর কখন ওষুধটা আমরা দিব? আসলে জ্বর কোনো অসুখ না, জ্বর হচ্ছে ভিতরের কোনো রোগের বহিঃপ্রকাশ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরের টেম্পারেচার যদি বেড়ে যায়, যেমন মরুভূমি অঞ্চলে, মধ্যপ্রাচ্যে, ওইসব জায়গায় দেখা যায় যে হিট স্ট্রোক হয়, সেটা ভিন্ন কথা। তো জ্বর যখন হয় তখন জ্বরটা যদি ডেঞ্জার কোনো সাইন বহন না করে, আমি ডেঞ্জার সাইন কি এটা আগেই বলেছি, তো ঘরের হোম মানে কি বলবো এটাকে, হোম প্রসিডিউর যেটা হচ্ছে সেটা হচ্ছে কুসুম গরম পানি দিয়ে স্পঞ্জ করা, ঠান্ডা পানি দিয়ে কখনো টাচ না করা। আর একটা নির্দিষ্ট টেম্পারেচারের উপরে যদি উঠে যায় জ্বরটা যদি বেশি হয়ে যায়, তখন আমরা তাকে প্যারাসিটামল সিরাপ দিতে পারি কিংবা সাপোজিটরি দিতে পারি। আর জ্বরের সময় যেটা হয়, শরীর থেকে পানি ক্ষয় হয়ে যায়, সুতরাং বাচ্চাটাকে ডিহাইড্রেশন বন্ধ করার জন্য প্রচুর ফ্লুইড দিতে হবে। শিওর। আসসালামু আলাইকুম দর্শক, আপনার বয়স এবং আপনার পরিচয়টি উল্লেখ করে আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আমি সিরাজগঞ্জ থেকে আকাশ বলছিলাম। আমার বাচ্চার বয়স 4.5 বছর। তো এই শীতকালীন সময় দেখা যায় যে ঘুমানোর পূর্বে শরীর প্রচন্ড ঘেমে যায় এবং ফ্যান ছাড়া শুতে চায় না। এক্ষেত্রে কোনো সমস্যা এটা হচ্ছে নাকি, বিষয়টা কি বুঝতে পারছি না। এখানে ব্যাপারটা যেটা হচ্ছে যে ঘেমে যে যাচ্ছে, এটা কি শীতকালে নাকি গরমকালে, এটার উপর একটা নির্ভর করে। একটা শিশু যদি শীতকালে যদি ঘুমানোর আগে ঘেমে যাচ্ছে, তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে ওর শরীরে কি অত্যাধিক গরম কাপড় দেওয়া আছে কিনা, কিংবা ঘরটা কি বেশি গরম আছে কিনা। যদি দেখা যায় যে সবকিছু ঠিক আছে কিন্তু তারপরও সে ঘামছে, তাহলে আমরা যেটা আমাদের চিন্তা করতে হবে যে শরীর অস্বাভাবিকভাবে ঘামা, যে সবার ঠান্ডা লাগছে কিন্তু সে ঘামছে, তার মানে বুঝতে হবে যে তার হয়তো বা হার্টে কোনো সমস্যা থাকতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে আপনারা জরুরি ভিত্তিতে শিশু বিশেষজ্ঞ দেখা করবেন, যাতে করে ওর অন্তত একটা ইকোকার্ডিওগ্রাম করা যায় হার্টের, সো দ্যাট তার ওটা বোঝা যাবে যে হার্টে কোনো ধরনের জটিলতা আছে কিনা। আর তা না হলে এই ঘামটা স্বাভাবিক পর্যায়ে অনেক বাচ্চাই ঘামে। আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে তার অনেক সময় দেখা যায় যে তার শরীরে রক্তক্রম, হেমোগ্লোবিন, যেটাকে আমরা বলি এনিমিয়া থাকলেও কিন্তু দেখা যায় যে তার একটা ঘামার প্রবণতা থাকে। তো যে কোনো অবস্থাতেই ঘামক না কেন, এই ঘামটা মুছে দিতে হবে এবং ওই শিশুকে একটা সুন্দর এনভায়রনমেন্টে রাখতে হবে যাতে সে না ঠান্ডা লাগে না ঘামে। জি স্যার, আপনি বলছিলেন যে শীতকালে শিশুরা ঘেমে যায়, এটা আর কি বলছিলেন? শীতকালে তো আসলে ঘামার কথা না। জি, শীতকালে তখনই ঘামতে পারে যদি অতিরিক্ত শীতের কাপড় পরানো হয়, কিংবা দেখা যায় যে হিটার ইউজ করা হচ্ছে, অতিরিক্ত গরম লাগছে। আর যদি দেখা যায় যে সবকিছু ঠিক থাকার পরও ঘামছে, সেক্ষেত্রে ওই যে বললাম যে আমাদের হৃদরোগের কোনো ব্যাপারে চিন্তা করতে হবে। জি দর্শক, আসসালামু আলাইকুম। আপনার বয়স এবং পরিচয়টি উল্লেখ করে আপনি আপনার প্রশ্ন করতে পারেন। হ্যালো,
জি বলুন, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম, আমি জিনাত সানাত বলছিলাম। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে কোল্ড অ্যালার্জি হওয়া, শীতকালীন হওয়া আর অন্য সময় হওয়া কি সেম জিনিস? আর তাকে কি শিশুকে কি তখন অ্যান্টিহিস্টামিন দিতেই হবে, নাকি প্রাকৃতিক কোনোভাবে নিরাময় চেষ্টা করা দরকার? জি দর্শক, আপনার পেশেন্টের বয়সটি? আমি ইন জেনারেল, আমি একটা বাচ্চাদের স্কুলে চাকরি করি, তো আমি ইন জেনারেল জানতে চাচ্ছিলাম। বাচ্চাদের বয়স 7-8 এরকম হবে। জি আচ্ছা, কোল্ড, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সাথেই থাকুন। কোল্ড অ্যালার্জি জিনিসটা যেটা হচ্ছে যে, অ্যালার্জি মানে কি? অ্যালার্জি হচ্ছে একটা অস্বাভাবিক রিয়াকশন। এটা কিন্তু সবার থাকে না। কারণ শীতকালে কোল্ড অ্যালার্জি হওয়ার কারণটা হচ্ছে ড্রাই ওয়েদার। ড্রাই ওয়েদার কি থাকে? বাতাসে ধুলা কণা থাকতে পারে, তাপমাত্রার পরিবর্তন থাকতে পারে। অন্য সময়ও একটা গরমকালেও কোল্ড এনার্জি হতে পারে, অ্যালার্জি হতে পারে। তো সেটা হতে পারে ধূলিকণার দিয়ে। তো সব ক্ষেত্রেই যে একদম ওষুধ ইউজ করতে হবে তা না, এটা নির্ভর করে তীব্রতার উপরে। তবে একটা বেসিক জিনিস যেটা হচ্ছে যে কোল্ড অ্যালার্জির ক্ষেত্রে মাস্ক ব্যবহার করা এবং বারে বারে হাত ধোয়া, যেটাকে বলে হ্যান্ড ওয়াশ, প্রপার হ্যান্ড ওয়াশ করা, নাকে একটা মাস্ক পরা, এগুলি দিয়ে করা। কিন্তু কোল্ড অ্যালার্জিটা যদি একটু ডিস্টার্বিং পর্যায়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন স্বল্প সময়ের জন্য দেওয়া যেতে পারে। জি ধন্যবাদ স্যার। আমার আরেকটি প্রশ্ন ছিল যে, শীতকালীন সময় কিন্তু আমাদের রোদের তাপটা কম থাকে, অনেক সময় আবার রোদটা ওঠে না। এখন আমি বলতে চাচ্ছি যে ভিটামিন ডি যে প্রবলটা কমে যায়, এটা কিভাবে প্রিভেন্ট করব? ভিটামিন ডি কমে যাওয়াটা বন্ধ করা, প্রিভেন্ট করার উপায় হচ্ছে, এবং লক্ষণটা আর কি সিমটমস? ভিটামিন ডি কমে যাওয়ার লক্ষণ হচ্ছে বাচ্চাটা, ইনফ্যাক্ট শিশু বা বড়, এটা অবসাদ বোধ করবে, কোনো কাজে হয়তো আগ্রহ পাবে না, তার হাড়ে বনে হয়তো ব্যথা করতে পারে, মাংসপেশিতে মাসেলে ব্যথা করতে পারে। ভিটামিন ডি কিন্তু একটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু দেখা যেতে পারে তার বারে বারে সে রোগে আক্রান্ত হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে তার শিশুটা বা ওই কোনো প্রাপ্তবয়স্ক এই ভিটামিন ডির কারণে দেখা যায় তার ফ্র্যাকচারও হতে পারে, হাড্ডি ফ্র্যাকচারও হতে পারে। তো এইগুলি হচ্ছে মোটামুটি ভিটামিন ডি স্বল্পতার লক্ষণ। আর ভিটামিন ডি স্বল্পতা প্রিভেন্ট করার উপায় হচ্ছে, প্রথমে আমরা প্রাকৃতিক উপায়ে কি করতে পারি, যেগুলি ভিটামিন ডি সমৃদ্ধ খাওয়া পাওয়া যায়। যেমন এগ ইয়ক, আমরা ডিমের কুসুমটা যদি খাই, আমরা যদি অন্যান্য প্রোটিন জাতীয় খাওয়া খাই, আমরা যদি সামুদ্রিক মাছ খাই, আমরা যদি উপযুক্ত শাকসবজি ভেজিটেবল খাই, এটা আরেকটা জিনিস। এটা হচ্ছে যে 15 থেকে 20 মিনিট অন্তত পক্ষে প্রতিদিন রোদ লাগানোটা খুবই জরুরি। এগুলি করা সত্ত্বেও যদি ভিটামিন ডি কম থাকে, সেই ক্ষেত্রে প্রতিদিন স্বল্প মাত্রায় কিছুদিনের জন্য ভিটামিন ডি নেওয়া যেতে পারে, কিংবা সাপ্তাহিকভাবেও ভিটামিন ডি নেওয়া যেতে পারে। জি স্যার, আমি কি করতে পারি? আসসালামু আলাইকুম দর্শক, আপনার বয়স এবং আপনার পরিচয়টি উল্লেখ করে আপনার প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছি। আমার স্যারের কাছে জানার বিষয় ছিল, আমার শীতের সময় প্রায়শই ঠান্ডা লেগে থাকে এবং ডাস্ট প্রবলেম আছে। আমি যদি অ্যান্টিহিস্টামিন বেশি কন্টিনিউ করি, অনেক বেশি দিন কন্টিনিউ করলে কি কোনো সাইড এফেক্ট আছে কিনা অ্যান্টিহিস্টামিনের? আচ্ছা, ধরে নিলাম শিশুর একটা কোল্ড অ্যালার্জি। হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন জিনিসটা যেটা হচ্ছে যে, অ্যান্টিহিস্টামিন এটা কিন্তু কোল্ড অ্যালার্জি ভালো করে ফেলে না। কোল্ড অ্যালার্জি যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা জন্মগত একটা শরীরের একটা পরিবর্তিত অবস্থা। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে, আমরা অ্যান্টিহিস্টামিন ইউজ করি একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত। আমরা লম্বা সময় ধরে কিন্তু এটা ইউজ করব না, কারণ এটার অনেকগুলি সাইড ইফেক্ট আছে। যেমন কেউ যদি অ্যান্টিহিস্টামিন খায়, সে দেখবে তার একটু ড্রাউজি, একটু ঘুম ঘুম ভাব থাকতে পারে, একটু অন্যমনস্কতা থাকতে পারে, তার হয়তো শর্ট টার্ম একটু একটা পড়াশোনা করতে চাচ্ছে, সে দেখা গেল যে সে এটা মেমোরাইজ করতে পারছে না। তো আমরা স্বল্প সময়ের জন্য দেই। আর যেটা হচ্ছে যে অ্যালার্জি আমার জানতে হবে যে তাকে আমি কোল্ড ডাস্ট থেকে এড়ানোর জন্য, ডাস্ট থেকে দূরে থাকার জন্য মাস্ক ইউজ করছি, তার হাত ধুচ্ছে সে রেগুলার। হাত ধোয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। কেউ যদি সঠিকভাবে হাত ধোয়, দেখা যায় যে তার 50% রোগ কিন্তু হয় না। এবং যেটা আমরা শিখেছি
করোনাকালীন সময়ে তো আমরা এইভাবে কোল্ড অ্যালার্জিগুলিকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। কোল্ড অ্যালার্জি যদি জন্মগত হয়ে থাকে এইভাবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল সম্ভব না, কিন্তু এটাকে আমরা আটকাইতে পারি আমরা। জি ধন্যবাদ স্যার। আমার প্রশ্ন ছিল যে উই নো দ্যাট রুম হিটার, হ্যাঁ, রুম হিটার শীতকালে রুম হিটার কি ক্ষতিকর নাকি জিনিসটা আমাদের জন্য ভালো? রুম হিটার যখন প্রয়োজন আমাকে ইউজ করতেই হবে। জি। রুম হিটারের প্রথমে আমি বলি উপকারিতা। একটা রুম ঠান্ডা হয়েছে বা কোথাও ঠান্ডা ফিল করছি, আমরা শীত ফিল করছি, সেখানে আমরা হিটার ইউজ করলে আমরা ওই ঠান্ডা থেকে হতে পারি। আর এটার ক্ষতি কি, এটা ড্রাই হয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, গলা ড্রাই হয়ে যায়। ফলে কি হতে পারে, স্কিন যদি ড্রাই হয় স্কিন ডিজিজ হতে পারে। গলা ড্রাই হলে কি হতে পারে, খুসখুসে মানে কফ হতে পারে। তো এইটাকে প্রিভেন্ট করার জন্য আমি যদি হিটার ইউজ করিও, তাহলে আমাকে ঘরের কোনো এক কোণার মধ্যে একটা কোনো পাত্রের মধ্যে কন্টেনারে পানি রাখতে হবে। পানি রাখার উদ্দেশ্যটা হচ্ছে রুমটা যেন হিউমিডিফাইড থাকে, এখানে জলীয় বাষ্প যেন থাকে। শরীর ত্বক শুষ্ক হওয়ার কারণটা হচ্ছে যখন গরম পড়ে কেন হচ্ছে, কারণ তখন হচ্ছে যে জলীয় বাষ্পটা সেখানে থাকে না। সো আমি ওইভাবে রাখবো। 2 নম্বর ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে হিটার থেকে মানে গরম হওয়ার একটা সমস্যা হতে পারে, সুতরাং আমাকে একটু নিরাপদ দূরত্বে থাকতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে ডাইরেক্ট যেন হিটারের হিটটা মুখ, চোখ, নাক এই এলাকাতে না থাকে। 4 নম্বর জিনিসটা যেটা হচ্ছে যে এই হিটার থেকে কম্বল বা গরম কাপড়ে আগুন ধরার চান্স থাকে, সুতরাং এইগুলি আমাকে সতর্কতা নিতে হবে। জি ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন ছিল যে শিশুদের কি কি ভ্যাকসিন দেওয়া উচিত, আর এই ভ্যাকসিনগুলো কি গভর্নমেন্ট থেকেই দেয়? এটা একটা সবচেয়ে জরুরি একটা জিনিস, ভ্যাকসিন, টিকা দেওয়া। তো 1978 সালে একটা টিকা প্রোগ্রাম শুরু হয়, যেটাকে বলে আমরা ইপিআই, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। সরকার থেকে বেশ কিছু রোগের টিকা দেওয়া হয়, কিছু কিছু নিজে উদ্যোগে নিতে হয়। তো একটা শিশুকে আমাদের কি কি রোগের টিকা নিতে হবে? প্রথম টিকা নিতে হবে আমাদের যক্ষা থেকে, যেটাকে বলে টিবির। 2 নম্বর নিতে হবে হ্যাপাটাইটিস বি, কারণ হ্যাপাটাইটিস বি একটা মারাত্মক রোগ, এটার টিকা নিতে হবে। আমরা কি টিকা নিব? আমরা MMR নিব, যেটাকে বলে মিজলস, মাম্পস অ্যান্ড রুবেলা, এগুলির টিকা নিব। আমাদের যেমন নিমোকক্কাল ভ্যাকসিন নিতে হবে। নিমোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়া দিয়ে তার নিমোকক্কাল ডিজিজ হতে পারে, যেটাতে আমরা নিউমোনিয়া হতে পারে। আরেকটা ডিজিজ এরা বলে হিব, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, ওটা নিতে পারি। এরপরে আমাদের শীতকালে যেহেতু একটা ঠান্ডার একটা প্রকোপ আমাদেরকে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে মার্চ থেকে এপ্রিলের মধ্যে আমাদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে হবে। আরেকটা ভ্যাকসিন নিতে হয়, সেটার নাম হচ্ছে রোটাভাইরাস ভ্যাকসিন। এই রোটাভাইরাস ভ্যাকসিনটা শিশুদেরকে একটা মারাত্মক ডায়রিয়া থেকে প্রিভেন্ট করে। তো এর মধ্যে ম্যাক্সিমামগুলি সরকারি থেকে দেওয়া হয়, কিছু কিছু ভ্যাকসিন আমাদের নিজ উদ্যোগে নিজে ক্রয় করে কিনতে হয়। জি স্যার। আর আমি আরেকটি শেষ প্রশ্ন করতে চাই যে গ্রামে শীতকাল কিন্তু শহরের থেকে অধিক শীত পড়ে, এখন এখানে গ্রামে শীতের সময় আগুন পাওয়া, জিনিসটা কি ঠিক আমাদের শরীরের জন্য? স্যার আগে স্যার একটু ফোন। জি আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হারুনুর রশিদ বলছিলাম বনানী থেকে। তো আমার একটি মেয়ে আছে, ওনার বয়স হচ্ছিল 4.5 বছর। ওর ঠান্ডা লাগতে প্রায় 6-7 দিন হয়ে গেল। তো এর মধ্যে অ্যামব্রক্স, অ্যালাট্রল এগুলো খাওয়াচ্ছি, বাট ঠান্ডাটা একটু কমে কিন্তু পুরোপুরি যায় না। না যাওয়ার কারণে আবার কোনো কিছু ভাত খায় না। ভাত যদি না খায়, ভাত কোনো কিছু অন্য কোনো কিছু খায়, যেগুলো ও ঝাল জাতীয় কোনো জিনিসই খায় না। আমরা টুকটাক এই যে চিপস এই জাতীয় কিছু খাবার খেতে চাই শুধু। সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? জি দর্শক, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কিডস ক্রিয়েশন টিভিতে, ততক্ষণ সাথেই থাকুন। অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে 2টা ভাগ। একটা হচ্ছে ওনার বাচ্চার 6 থেকে 7 দিন যাবৎ সর্দি কাশি, এবং উনি কি দিচ্ছেন?
অ্যালাট্রল এবং অ্যামব্রক্স। আসলে অ্যালাট্রল এবং অ্যামব্রক্স একসঙ্গে দেওয়া উচিত না, কারণ অ্যামব্রক্স হচ্ছে যে কাশিটা বের করবে, আর অ্যালাট্রল হচ্ছে কাশিটাকে সাপ্রেস করবে। তো আপনি রশি যদি একদিকে টানেন আরেক দিকে টানেন, তাহলে ফলাফল কি? ফলাফল শূন্য। এখন অ্যালাট্রল হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন, আর অ্যামব্রক্স হচ্ছে অ্যামব্রক্সিল হাইড্রোক্লোরাইড, যেটা দিয়ে কফ বের করে। এখন ডাক্তার ডিসাইড করবে যে তার অ্যালার্জিক জনিত, সেজন্য আমি অ্যালাট্রল দিতে পারি। আর যদি দেখা যায় যে তার কফ হচ্ছে, যেটাকে আমরা বলি স্পুটাম, কাশলে কিছু বের হয়, হ্যাঁ, শ্লেষ্মা জাতীয় বের হয়, সেক্ষেত্রে আমি অ্যামব্রক্স দিব। সুতরাং প্রথমেই আপনাকে জিনিসটা বুঝতে হবে যে তার কি ধরনের কাশি। আর 2 নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাচ্চার হয়তো হাঁপানি ছিল সুপ্ত অবস্থায়, এইটা একটা সিজনে ফ্লেয়ার আপ করলো, এটা বের হয়ে আসলো তখন। সেই জন্যই আপনাকে আপনি যদি কনসার্ন হন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডাক্তারকে দিয়ে তার বুকটা একটু চেক করতে হবে। আর 2 নম্বর কথা যেটা হচ্ছে যে আপনার বাচ্চা ভাত খায় না, চিপস খায়। তো যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ঠান্ডা লাগলে পরে কিন্তু ভাত মানে কোনো কিছু সলিড খাওয়ার প্রতি তার আগ্রহ থাকে না। সেই ক্ষেত্রে আমরা বলি যে একটু স্যুপ খাওয়ানো যেতে পারে, গরম স্যুপ, একটু গরম দুধ বা ফ্লুইড, একটু ফ্রুটস, একটু জুস। আর চিপস খাওয়া, আপনি যখনই চিপস খাওয়াচ্ছেন, চিপসের মধ্যে কি থাকে? অত্যাধিক লবণ। এটার মধ্যে কি থাকে? আটার মতো, মানে কার্বোহাইড্রেট। এটা দিয়ে কি হচ্ছে? তার টেস্ট বাড স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। সুতরাং ন্যাচারালি সে কিন্তু অন্য খাওয়ার প্রতি আগ্রহ থাকবে না। সুতরাং আমাদেরকে চিপস, চকলেট, বাইরে যে জুস, এইগুলি যেসব শিশুরা আসক্ত, তাদেরকে কিন্তু আসলে প্রাকৃতিক খাবার খাওয়ানো একটু ডিফিকাল্ট। অনেকে করে কি, আদর করে বাচ্চাদের জন্য বাসায় চিপস নিয়ে আসছে, নিয়ে চিপ দিচ্ছে। তো এই যে একটা অভ্যাস, এই অভ্যাসটাকে আমাদের পরিহার করতে হবে। আর সবচেয়ে ভালো হয় কোন পুষ্টিবিদের সঙ্গে যদি এই ব্যাপারে একটু আলোচনা করা যায়। জি, চিপসে কিন্তু টেস্টিং সল্ট থাকে। এটা তুমি যদি খাও, দেখবা যে তোমার জিহ্বা কিন্তু দেখা যাবে যে ওটার একটা ইনজুরির মতো হচ্ছে। পরবর্তীতে তুমি কিছু খেতে যাবা, দেখবা যে এটাতে তোমার একটু ব্যথা হচ্ছে। সুতরাং চিপ জিনিসটা আমরা টোটালি বলি যে এটা অ্যাভয়েড করাটাই ভালো। জি স্যার, আমি যেমনটা বলছিলাম যে গ্রামে আগুন পোহানো কি ভালো? আসলে গ্রামাঞ্চলে শীতটা কিন্তু শহরের থেকে বেশি হয়। কারণটা হচ্ছে খোলা মেলা। তো খোলা মেলা জায়গায় বাতাস বয়, আগুন হয়। তো ওইখানে কিন্তু আমরা হিটার ইউজ করতে পারছি না। তো আগুন ব্যবহার অবশ্যই করা যায় এবং এটাতে আরাম হয়, এতে শরীর হয়। কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওই আগুন থেকেই কিন্তু অগ্নিপাতের সূত্রপাত হচ্ছে বিভিন্ন জায়গায়। সো আমাকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। ঘুমন্ত অবস্থায় আগুন জ্বলিয়ে রাখা যাবে না। আমাকে আগুনের সোর্স যেটা, উৎস থেকে আমাকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। আর সবচেয়ে ভালো হয় চুলার আগুন কোনোটা যদি ঢেকে রাখা যায়। তো এইভাবে আমরা এই শীতকালে গ্রামাঞ্চলের মানুষদেরকে শীতের জন্য আগুন ব্যবহারের উপদেশ দিতে পারি। জি স্যার, ধন্যবাদ। এখন দর্শক, শেষ হয়ে এলো আমাদের অনুষ্ঠান। স্যার, আমাদের কিডস ক্রিয়েশন টিভির ছোট্ট শিশুদের জন্য, ছোট্ট দর্শকদের জন্য আপনার কিছু কথা শুনতে চাচ্ছি। আমি শিশুদেরকে বলবো যে তোমরা মোবাইল, ভিডিও গেম, ডিজিটাল জিনিস থেকে একটু দূরে থাকবা। তোমরা মাঠে যাবা আর খেলাধুলা করবা। তোমরা প্রাকৃতিক যেই খাওয়া, যেমন ফলমূল, শাকসবজি, এগুলির দিকে বেশি তোমাদের থাকতে হবে। বাইরের দোকানের কোনো খাওয়া, চিপস, চকলেট, জুস, এগুলি থেকে দূরে থাকা। বিশেষ করে মাছ এবং ভেজিটেবল খাওয়ার প্রতি তোমাদের একটু আগ্রহ থাকতে হবে। এটাই হচ্ছে স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু উপায়। আর বাইরে ওপেন মাঠে খেলাধুলা করলে শারীরিক যেই একটা ব্যায়াম হয়, এটা অনেকাংশে শরীরের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। জি দর্শক, শেষ হলো আমাদের আজকের সময়। আশা করি আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আজকে আমরা অনেক উপকৃত হয়েছি। আমরা দোয়া করব যাতে প্রত্যেকটা শিশুই সুস্থ থাকে এবং দুশ্চিন্তা মুক্ত রাখে পরিবারকে। এবং স্যারকে আবারও ধন্যবাদ। আল্লাহ আমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এবং কিডস ক্রিয়েশন টিভির সঙ্গে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ, এন্ড কিডস ক্রিয়েশন টিভিকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম।
বিলের কাগজ দে। ওস্তাদ আমি তো সেলফিনে বিল দিছি ওস্তাদ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকে। For more updates